2019-এ শান্ত এক নির্জন রাতে ভোর 2:17 হঠাৎই নিখোঁজ হয়ে যায় 17 শিশু। মুভির শুরুর দৃশ্যে পর্দার আড়াল থেকে আমরা একটা বাচ্চার ভয়ে জবাস শুনি। সে বলছে 2 বছর আগে পেনসিলভানিয়ার মেব্রুক শহরে রাত 2:17 17 জন বাচ্চা তাদের বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যায়। এরপর তারা আর কখনোই ফিরে আসেনি। আশ্চর্যের বিষয়, এরা সবাই মেব্রুক এলিমেন্টারি স্কুলের একই ক্লাসের স্টুডেন্ট ছিল। সেই ক্লাসে মোট 18 জন বাচ্চা ছিল, 17 জন হারিয়ে যায় আর বেঁচে থাকে শুধুমাত্র একজন, অ্যালেক্স, বয়স 12। হারিয়ে যাওয়ার পরের দিন সেই ক্লাসের শিক্ষিকা জাস্টিন গ্লাডি ক্লাসে ঢুকে দেখে পুরো ক্লাস ফাঁকা, শুধু অ্যালেক্স চুপচাপ বসে আছে। ক্লাসের অবাস্তব এই দৃশ্য দেখে শিক্ষিকা একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল। গায়েব হয়ে যাওয়া বাচ্চাদের মা বাবারা তো ক্লাস টিচার জাস্টিনের উপরই দোষ চাপাচ্ছিল। তারা বলছে শিক্ষকেরা এমন কিছু শিখিয়েছে বাচ্চাদের, যার জন্য বাচ্চারা এই কাজ করেছে। পুলিশ তাড়াতাড়ি তদন্ত শুরু করেছিল। জাস্টিনকে জেরাও করা হয়, এমনকি একমাত্র বেঁচে থাকা ছাত্র অ্যালেক্সকে অনেক প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। কিন্তু দুজনেরই একই কথা, ওরা কিছুই জানে না। পুলিশের হাতে যা তথ্য আসে তা হলো 17 জন বাচ্চা একই সময় রাত 2:17 ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। আর এটা জানা গেছে কারণ অনেকের বাড়িতে সেই সময় সেফটি অ্যালার্ম বেজেছিল। কিছু বাড়ি সিসিটিভিটা দেখা যায় বাচ্চারা দৌড়ে বেরোচ্ছে, আর তাদের দৌড়ানোর ভঙ্গিটাও অদ্ভুত, প্রায় নারুটো রানের মতো। মনে হবে তারা যেন কোনো শক্তির মোহে আটকে গেছে। এটাই ছিল সিনেমার মূল সেটআপ। এখান থেকে কাহিনী চলবে আলাদা আলাদা চরিত্রের দৃষ্টিকোণ থেকে, আর আমি আপনাদের সেভাবেই বলবো। প্রথমে আসে ক্লাস টিচার জাস্টিনের দিকটা। দেখা যায় সব পিতামাতায় তার উপর দোষ চাপাচ্ছিল, তবে স্কুলের প্রিন্সিপাল আন্ডু মার্কাস তাকে পক্ষ করে কথা বলল। মার্কাস সবাইকে বোঝাচ্ছে এতে জাস্টিনের কোনো হাত নেই। কিন্তু হারিয়ে যাওয়া একটি বাচ্চার অভিভাবক, যার নাম ছিল আর্চার গ্রাফ, সে পুরো দোষটা তো জাস্টিনের উপরই চাপালো। মিটিংয়ের শেষে সেদিন রাতে জাস্টিন গভীর ডিপ্রেশনে মদের দোকানে গিয়েছিল। সেখানে জেমস নামে একটি মাদকাসক্ত লোক জাস্টিনকে কিছু টাকাও দিতে বলে। জাস্টিন কোনো মতে পাত্তা না দিয়ে দ্রুত বাড়ি ফেরে, কারণ সে ভয় পাচ্ছিল কোনো রাগান্বিত স্টুডেন্টের অভিভাবক হয়তো তাকে আক্রমণও করতে পারে। আসলে অচেনা নম্বর থেকে ফোন করে ইতিমধ্যে অনেক অভিভাবক তাকে হুমকিও দিতে শুরু করেছিল। পরের দিন সকালে জাস্টিন লক্ষ্য করে তার গাড়ি থেকেও বড় করে পেন দিয়ে উইস লিখে দিয়েছে। উইস মানে ডাইনি। জাস্টিন তো পুলিশে অভিযোগও জানায়, আর আমরা এখানে পল নামে একটি পুলিশ অফিসারের সঙ্গে পরিচিত হই, যার সঙ্গে জাস্টিনের বেশ ভালো সম্পর্ক পূর্ব থেকেই। এভাবে স্কুলে জাস্টিন অ্যালেক্সের সঙ্গে কথা বলতে চাইলে প্রিন্সিপাল মার্কাস বাধা দেয়, কারণ অ্যালেক্স একমাত্র বাচ্চা যে হারায়নি। কিন্তু অ্যালেক্সের সহপাঠী 17 জন বাচ্চা হারিয়ে গেল। তবে এই রহস্যটাই তো বেশ অদ্ভুত মনে ধরল। যেহেতু অ্যালেক্স একমাত্র বাচ্চা যে হারায়নি, এজন্য অ্যালেক্সকে ইতিমধ্যে পুলিশ এবং গোয়েন্দারা জিজ্ঞাসাবাদও করেছে। তা উপরন্তু হারিয়ে যাওয়া সকল বাচ্চাদের অভিভাবকদের চাপে প্রিন্সিপাল মার্কাস শিক্ষিকা জাস্টিনকে বলে কয়েকদিনের জন্য ছুটি নাও, না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে জাস্টিন ছুটি চাক বা না চাক, তবুও ছুটিতে যেতে বাধ্য হয়। কিন্তু তবুও সে অ্যালেক্সকে ফলো করা শুরু করে। তার কাছে অ্যালেক্সকে কেমন সন্দেহ লাগছিল, কারণ এই হারিয়ে যাওয়া সকল ঘটনার রহস্যের কেন্দ্রবিন্দু মনে হচ্ছিল অ্যালেক্সকে। এই দিনের পরে রাতে জাস্টিন একটি বারে যায়, সেখানে পল এসে হাজির হয়। তারা সাম্প্রতিক ঘটনা নিয়ে কথাও বলছিল। জাস্টিন তখন একেবারে নেশাগ্রস্ত ছিল মদে, এমনকি পলকেও পান করতে দেয় মদ। পলও কিছুটা পান করতে বাধ্য হয়, আর তারা এভাবে একটি রাতও কাটায় একসঙ্গে। তবে অদ্ভুত ব্যাপার হলো পল ছিল বিবাহিত। পলের স্ত্রীর নাম ছিল ডোনা, এবং জাস্টিনও এটা জানে যে তার স্ত্রী আছে। তবুও তাদের পরকীয়া সম্পর্ক হয়, আর এটা প্রথমবার নয়, আগেও বহুবার এসব করেছে ওরা। পরের দিন জাস্টিন আবার অ্যালেক্সের পিছনে যায়, কথা বলারও চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স রেগে মেগে তাকে ফলো না করতে বলে এবং দূরে সরে যায়। অ্যালেক্স বলে আমার পিছনে এসো না, আমি তোমার সাথে কথাও বলতে চাই না। একটা বাচ্চা ছেলের এমন গম্ভীর আচরণ, বিষয়টা জাস্টিন একেবারে ভালোভাবে নেয়নি। আচ্ছা, এখানে অ্যালেক্সের আচরণ কি অদ্ভুত লাগছে না আপনার কাছে? তবে জাস্টিন হাল ছাড়ে না। অ্যালেক্সের বাড়িতে গিয়ে দরজায় নকও করে, কেউ তো দরজাও খোলে না। তবে এখানে জাস্টিন লক্ষ্য করে বাড়ির সকল জানালা যেন কাগজ দিয়ে ঢেকে রাখা, পেপার দিয়ে মোড়ানো। তবে একটি জানলার সামান্য ফাঁক দিয়ে উঁকি মেরে সে দেখে অ্যালেক্সের বাবা মা সোফায় বসে আছে, যেন তারা পাথরের মতো স্থির, কোনো এক মোহই যেন ডুবে আছে তারা। এই দৃশ্য দেখে জাস্টিন তো ভয় পেয়ে গিয়েছিল, বিষয়টা কি হতে পারে। সে তো সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল মার্কাসকে ফোনও করে বলে আইনগতভাবে অ্যালেক্সের বাড়ি চেক করার দরকার। অন্তত আমাদের নিশ্চিত হতে হবে যে অ্যালেক্স এখনও নিরাপদ আছে কিনা। কিন্তু মার্কাস জাস্টিনকে বরাবরই নাক গলাতে নিষেধ করে এই ব্যাপারে। এই রাতে জাস্টিন নিজের গাড়ি নিয়ে অ্যালেক্সের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, নজর রাখছিল ঘরের প্রতি। এভাবে রাত যত গভীর হয় অ্যালেক্সের চোখ তো লেগে যায়, সে তো ঘুমিয়েও পড়ে। এবার আমরা দেখতে পারি অ্যালেক্সের ঘর থেকে কোনো একটি মহিলা বের হলো, হাতে যেন তার কাছে। বাড়ি থেকে বেরিয়ে অদ্ভুত ভঙ্গিতে জাস্টিনের গাড়ির কাছে আসে। সে তো চুপি চুপি গাড়ির ভেতরে ঢুকে পড়েছিল। জাস্টিনের কিছুটা চুলও কেটে নিয়েছিল। জাস্টিন তখনও ঘুমিয়ে আছে, কিছুই টের পায় না।
এবার দেখা যায় এটা ছিল অ্যালেক্সের মা। এখন প্রশ্ন হলো, অ্যালেক্সের মা কেন জাস্টিনের চুল কেটে নিবে? ব্যাপারটা কি হতে পারে? এবার এখান থেকে গল্পের দৃষ্টিকোণ বদলাই। এবার দেখা যাবে আর্চার গ্রাফের দিকটা। শুরুতে আমরা জানতে পারি আর্চারের ছেলে ম্যাথিউ হারিয়ে গেছে। সেই 17 জন বাচ্চার ভেতর সেও আছে। এই আর্চারই কিন্তু প্যারেন্ট টিচার মিটিংয়ে জাস্টিনের উপর চেঁচিয়েছিল। বাচ্চাগুলো হারিয়ে যাওয়ার পর থেকে সে জাস্টিনকে ফলো করত। যেদিন জাস্টিন লিকার শপে গিয়েছিল, আর্চার গ্রাফ তাকে সেখানেও ফলো করেছিল। জাস্টিনের গাড়িতে বড় করে উইস বা ডাইনি লিখে দেওয়া এটা আর্চারের কাজ ছিল। আসলে আর্চার বরাবরই জাস্টিনকে নজরে রেখেছিল, কারণ তার সন্দেহ সবকিছু নেপথ্যে জাস্টিনই আছে কোনো না কোনোভাবে। তবে আর্চারও বসে নেই, সে তো বারে বারে পুলিশ স্টেশনে যায়। আর্চার বারবার পুলিশকে জিজ্ঞাসা করে তার ছেলেকে কি পাওয়া গেছে কিনা এবং বাকি বাচ্চাদের, কিন্তু কোনো খবর দিতে পারে না পুলিশ। বাচ্চারা কোথায় গেছে, কি হয়েছে, এটা কেউ জানেন না। আর্চার নিজে গোয়েন্দাগিরি করতে শুরু করে। সে নিজের বাড়ির বাইরের ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিও বারবার দেখে। দেখা যাচ্ছে ম্যাথিউ একটি বিশেষ ভঙ্গিতে দৌড়ে পালাচ্ছে ঘর থেকে, ঠিক যেন নারুটো রানের মতো। কিন্তু ম্যাথিউর জন্য সোজা ঘর থেকে বেরিয়ে একদিকে দৌড়ে চলে গেল কোথাও। আর্চার বিষয়টা নিয়ে গবেষণা করবে। আর্চার এই শহরের ম্যাপে নিজের বাড়ি থেকে সেই দিকের দিকে একটি লাইন টেনে রাখে, যেদিক ম্যাথিউ বশীভূত হয়ে চলে গেছে। আর্চার চলে যায় আরেকটি হারিয়ে যাওয়া শিশুর পরিবারের কাছে। এখানে এসে তাদের সিসিটিভি ফুটেজ চেক করে। এই বাড়িতে একটি মেয়ে হারিয়ে গেছে যার নাম বেইলি। আর্চার এবার বেলি নামের মেয়েটির দৌড়ানোর দিক দেখে। ম্যাপে বেলিদের বাড়ি থেকে একটি লাইন টেনে রাখে। তবে আশ্চর্যভাবে এই লাইন আর ম্যাথিউ দৌড়ের দিকের লাইন একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে মিলেছে। মানে হলো ম্যাথিউ এবং বেইলি একই দিকে দৌড়ে চলে গেছে। এর মানে হতে পারে সকল নিখোঁজ বাচ্চারা একই রুটে একই স্থানে চলে গেছে কোথাও, আর হয়তো তারা সেখানেই কোথাও আছে। এসব গবেষণার মাঝেই আর্চারের চোখে পড়ে জাস্টিনের গাড়ি। দেখা যায় জাস্টিন তখন একটি গ্যাস স্টেশনে জ্বালানি ভরছিল। আর্চার সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে চিৎকার করে দোষারোপ করতে শুরু করে, ভালোই গালমন্দ করছিল। কিন্তু তখনই দেখা যায় একটি অদ্ভুত দৃশ্য। প্রিন্সিপাল মার্কাস দৌড়ে আসছেন, বাচ্চাদের মতো অদ্ভুত ভঙ্গিতে। তার সারা শরীর তো রক্তাক্ত, তাকে দেখেই তো মনে হচ্ছিল কোনো মোহে আটকে গেছে। তবে হঠাৎ করে মার্কাস দৌড়ে গিয়ে জাস্টিনের উপর হামলা করেছিল। আর্চার তাকে থামানোর চেষ্টাও করে, কিন্তু মার্কাস যেন কারো নিয়ন্ত্রণে রয়েছে। তার জন্য একটাই উদ্দেশ্য, জাস্টিনকে শেষ করে দেওয়া। জাস্টিন কোনোভাবে দোকানের ভেতর পালিয়ে যায়। এখানে আর্চার তো মার্কাসকে দূরে রাখতে পারে না। মার্কাস তো ভয়ঙ্করভাবে পেছন করেছিল জাস্টিনের। এভাবে আর্চার আর জাস্টিন মিলে কোনোভাবে মার্কাসকে আটকানোর চেষ্টা করে দোকানের ভেতর। মার্কাসকে দেখে মনে হচ্ছিল তার উপর যেন সত্যিই কোনো অদ্ভুত নিয়ন্ত্রণ চলছে। এখানে দৃশ্যটা কেটে যায়। এখন একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়, জাস্টিন আর আর্চার দুজনেই নিজেদের দৃষ্টিকোণ থেকে ভয়ঙ্কর কিছু দুঃস্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নে দেখা যেত এক অদ্ভুত বৃদ্ধা, দেখতে যেন কোনো জোকারের মতো। এই বৃদ্ধা বা এই বিষয়টা মনে রাখবেন। এরপর গল্পের দৃষ্টিকোণ পাল্টে যায়। এবার দেখা যাবে অফিসার পলের দিকটা। পলের স্ত্রী তখন শহরের বাইরে। পল তো পুলিশ স্টেশনে যায়। এটি কিন্তু সেই একই দিন যেদিন জাস্টিন থানায় গিয়েছিল, কারণ তার গাড়িতে কেউ উইস লিখে দিয়েছিল। এখানে জাস্টিন আর পলের চোখাচোখি হয় বেশ অনেক বছর পর। তারা একে অপরকে হাই বলে। তারপর পল নিজের গাড়ি করে ডিউটিতে বেরিয়ে যায়। তবে পল যখন তার অন ডিউটিতে ছিল, সে দেখতে পায় পাড়ার একটি গলিতে মাদকাসক্ত জেমস একটি বাড়িতে ঢোকার চেষ্টা করছে জানালা দিয়ে। পল তাকে তাড়াও করে, শেষমেশ ধরেও ফেলে। তল্লাশির সময় পল যখন জেমসের পকেটে হাত দিয়েছিল, তখন একটা ধারালো সুচ তার হাতে ফুটে যায়। এটি অবশ্যই জেমসের নেশা করা সুচ বা শিরিন জাতীয় কিছু। পল তো রেগে মেগে জেমসকে ঘুষিও মারে। তবে জেমসকে যে ঘুষি মারা হলো, পলের গাড়ির ড্যাশ ক্যাম্পে সেই ঘটনাটা একেবারে রেকর্ড হয়ে গিয়েছিল ক্যামেরায়। মানে হলো যদি কোনো উচ্চ পদস্থ অফিসার সেই ভিডিও দেখে ফেললে, তাহলে পলের উপর হামলার অভিযোগ আসবে, আর তাতে তার চাকরিও যেতে পারে। তাই পল জেমসকে বলে, আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু সত্য হলো এখানে যা ঘটেছে তা কাউকে বলতে পারবি না, আর তোকে যেন এই শহরে আর কখনো না দেখি। জেমস তো মুক্তি পেয়ে দৌড়ে পালিয়ে যায় এখান থেকে। এরপরে পলের কাছে জাস্টিনের মেসেজ এসেছিল। জাস্টিন তাকে একটি বারে দেখা করতে বলছে। তা খানিক পরে পল চলে গিয়েছিল জাস্টিনের সঙ্গে দেখা করতে। তাদের ভালোই দেখা হয়, কথাবার্তা হয়, মানে সেখানে যে মদ্যপান করেছিল সেই মুহূর্তটা। আর এখান থেকে তারা রাতে ঘনিষ্ঠ হয়েছিল। কিন্তু পরের দিন সকালে পল যখন বাসায় ফিরেছিল, সে দেখতে পায় তার স্ত্রী ডোনাকে। সে গত রাতেই ফিরেছে বাড়িতে। ডোনা যেহেতু রাতে ফিরেছে, তাই সে পলকে বাইরে থেকে আসতে দেখে বুঝে ফেলে পল নিশ্চয়ই জাস্টিনের সঙ্গে মিলিত হয়েছে গত রাতে। ডোনা তো প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একটি দোকানে গিয়ে জাস্টিনের উপর হামলাও করে বসে। কোনো মতে জাস্টিন সে আক্রমণ থেকে নিজেকে বাঁচায়, আর দোকানদার ডোনাকে সামলে রাখে। এদিকে পল যখন পুলিশ স্টেশনে গিয়ে ক্যাপ্টেনকে সেই হামলার ঘটনার কথা খুলে বলে যে একটি লোককে পিটিয়েছি, আর এটা ড্যাশ ক্যামে রেকর্ড হয়ে গেছে। ক্যাপ্টেন জানায় যদি জেমস অভিযোগ না করে তাহলে পলের কিছুই হবে না,
আর যেটা ভিডিও ফুটেজে রেকর্ড হয়েছে তা 1 মাস পর নিজেই মুছে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কথা শেষ করে পল যখন থানা থেকে বাইরে বেরোয়, সে দেখতে পায় জেমস যেন পুলিশ স্টেশনের দিকে আসছে। জেমসকে দেখে পল তো প্রচণ্ড রেগে যায় এবং বলে, আমি তোকে ফিরতে না করেছিলাম। আসলে এখানে পল মনে করছিল হয়তো তার বিরুদ্ধে অভিযোগ করতে এসেছে জেমস, কিন্তু এখানে জেমসের উদ্দেশ্য ছিল কিন্তু অন্য একটি, যেটা আমরা একটু পরে জানবো। তা জেমস কিন্তু পলকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে সেও দৌড় দেয়। পলও ধাওয়া করতে শুরু করে। এই মুহূর্তে গল্প আবারও ব্রেক হয়। আর এবারে আমরা গল্প দেখব জেমসের দৃষ্টিকোণ থেকে। কি এই জেমস? জানা যায় জেমস একজন মাদকাসক্ত ব্যক্তি। সে মাদক কিনতে হাজার রকম মিথ্যা বলে এবং ছোটোখাটো চুরিও করে। যে রাতে জেমস জাস্টিনের কাছে টাকা চেয়েছিল, যখন জাস্টিন দোকানে মদ কিনতে গিয়েছিল, তখন মনে আছে নিশ্চয়ই। দেখুন, জেমস একটি বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল যখন পল তাকে ধরে ফেলেছিল, মনে আছে তো? এভাবে পলের হাত থেকে ছাড়ার পর জেমস ঠিক করে কিছু জিনিস চুরি করে পুরাতন শপে বেচে দিবে। মানে মানুষের ঘর থেকে, বাড়ি থেকে, গাড়ি থেকে, যেখান থেকে পারে কিছু টাকা চুরি করে সেটা পুরাতন শপে বিক্রি করবে আর সেই টাকা দিয়ে মাদক কিনবে। এই উদ্দেশ্য নিয়ে সে অ্যালেক্সের বাড়ির দিকে যায়। অ্যালেক্সকে তো আমরা চিনি। অ্যালেক্স ছিল সেই একমাত্র শিশু যে তার ক্লাস থেকে নিখোঁজ হয়নি। জেমস চলে এসেছিল অ্যালেক্সের বাড়ির দিকে, যেহেতু বাড়িটা যেন কেমন শুনশান। দেখা যায় জেমস অ্যালেক্সদের বাড়িতে ঢুকে ছোটোখাটো জিনিসপত্র চুরি করতে শুরু করেছিল ঘরের ভেতরে, যেমন রান্নাঘরের জিনিস, চামচ, গ্লাস, সিডি ইত্যাদি। কিন্তু হঠাৎ সে দেখতে পাই অ্যালেক্সের বাবা মা যেন সোফায় বসে আছে, একদমই মূর্তির মতো স্থির, যেন কোনো মোহে আটকে আছেন তারা। এখানে জেমস ভেবেছিল হয়তো এই দম্পতি নেশায় আছে এখন, এর জন্য তাদের উপেক্ষা করে বেসমেন্টে নেমে যায় জেমস। আর সেখানে গিয়ে সে দেখে নিখোঁজ হওয়া 17 জন শিশু একসঙ্গে দাঁড়িয়ে আছে। তারা যেন স্থির, মোহে আটকে আছে, একেবারে নীরব। এই দৃশ্য থেকে জেমস তো একেবারে হতভম্ব হয়ে যায়। কিন্তু ঠিক তখনই অ্যালেক্সের বাবা মা হঠাৎই তার দিকে এগিয়ে আসতে শুরু করে। এটা দেখে তো জেমস খুবই ভয় পায়। কোনোভাবে জেমস সেখান থেকে পালিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। বাইরে সে রাস্তায় নিখোঁজ শিশুদের পোস্টার দেখতে পায়, আর সেখানে $50,000 পুরস্কারের কথা লেখা ছিল। যারা এই শিশুদের খোঁজ দিতে পারবে তাদেরকে দিয়ে হবে $50,000। এই টাকার লোভে জেমস পুলিশকে ফোন করে জানায় সে নিখোঁজ বাচ্চাদের অবস্থান জানে। পুলিশ বলে যদি সে সিরিয়াস হয় বা মজা না করে তবে থানায় গিয়ে যেন রিপোর্ট করে, আর তখনই সে পুরস্কার পাবে ওখান থেকে। জেমস তো থানার দিকে রওনা হয়, কিন্তু বাইরে পৌঁছাতেই পলের মুখোমুখি হয়। পল সঙ্গে সঙ্গে তার পেছনে ধাওয়া শুরু করে। মনে আছে তো একটু আগের দৃশ্যটা? আর এখান থেকে জেমস তো দৌড়ে জঙ্গলে ঢুকে পড়েছিল। কিন্তু জঙ্গলে ঢুকে সে অদ্ভুত একটি মহিলাকে দেখতে পায়। অদ্ভুত একটি জোকারের মতো বুড়ি মহিলাকে দেখতে পায়। মনে হচ্ছিল তাকে ডাকছিল ঝোপের আড়াল থেকে এই মহিলা। জেমস তো ভয় পেয়ে তার তাঁবুতে লুকায়, কিন্তু তখন কেউ যেন বাইরে থেকে তাঁবুর জিপ খুলতে শুরু করে। তবে জেমস হঠাৎ করে একটি সিরিঞ্জ দিয়ে একজন লোককে আক্রমণ করে বসে। তবে দেখে যায় এটা তো আসলে ইন্সপেক্টর পল। এই আক্রমণে পল তো রেগে যায়, তার মুখে ঢুকে গিয়েছিল অনেকগুলো সুই। এভাবে জেমসকে গ্রেপ্তার করে নিজের গাড়িতে তুলে নেয়। বাঁচার জন্য জেমস পলকে বলে সে নিখোঁজ বাচ্চাদের খোঁজ জানে। পল তবাক হয়ে যায়। পল জানতে চায় তারা কোথায়, তবে পল তো চিনতে পারে না এই কথায়। পল বলে আমাকে নিয়ে যাও ওখানে। আর এইভাবে জেমসকে নিয়ে অ্যালেক্সের বাড়িতে চলে এসেছিল তারা এখন বাড়ির সামনে অবস্থান করছে। তবে জেমসকে গাড়ির ভেতরে আটকে রেখে পল নিজেই চলে যায় বাড়িটি তল্লাশি করতে। আসলে কি জেমস ঠিক বলল কি বলল না, কিন্তু পল অনেক রাত পর্যন্ত ঘরের ভেতরে থাকে। সেই যে গেল আর ফিরে আসেন না। সে তো বাইরে ফেরে না, জেমস তো গাড়ির ভেতরে অপেক্ষা করছিল। কিন্তু গভীর রাতে পল যেন একটি অদ্ভুত মোহে পড়ে যায়। কেমন যেন হিপনোটাইজড অবস্থায় বেরিয়ে আসে ঘর থেকে। সে তো জেমসকে টেনে অ্যালেক্সের বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল গাড়ি থেকে। পল জেমসকে নিয়ে যায় অ্যালেক্সের ঘরের ভেতরে, আর এখানে দৃশ্যটি কেটে যায়। এরপর গল্প দেখা যাবে প্রিন্সিপাল মার্কাসের দৃষ্টিকোণ থেকে। কিভাবে মার্কাস পজেসড হয়েছিল এবং গ্যাস পাম্পে কেন জাস্টিনের উপর আক্রমণ করেছিল। মনে আছে তো, জাস্টিন মার্কাসকে ফোনে বলেছিল আইনিভাবে অ্যালেক্সের বাড়ি পরীক্ষা করা উচিত। আমাদের দেখতে হবে বাড়ির ভেতরে কী রহস্য, অ্যালেক্স ঠিক আছে কি না। এই কথা মার্কাসের মনে রয়ে যায়, আর সে অ্যালেক্সের বাবা মাকে স্কুলে আসতে বলে ফোন করে। তবে স্কুলে এসেছিল একটি অদ্ভুত মহিলা, জোকার সাদৃশ্য চেহারার মহিলা। এই বৃদ্ধা নিজেকে অ্যালেক্সের খালা বলে পরিচয় দেয়। এই মহিলাই সেই রাতের জোকার সাদৃশ্য চরিত্র, যাকে জাস্টিন ও আর্চার দেখেছিল, এমনকি জেমসও। এখানে গ্ল্যাডিক্স মার্কাসকে বলে অ্যালেক্সের মা বাবা খুবই অসুস্থ, তারা আসতে পারবেন না, তাই তারা মার্কাসের সঙ্গে দেখা করতেও পারবেন না। কিন্তু মার্কাস জানায় সে সরাসরি তাদের সঙ্গে কথা বলতে চায়। তারা যদি না আসে তাহলে তাকে নিজেই অ্যালেক্সের বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে তাদের। আর প্রয়োজনে চাইল্ড সার্ভিস এজেন্সিকে বাড়িতে পাঠাতে হবে অ্যালেক্সের খোঁজ খবর নিতে। তবে এই কথা শুনে গ্ল্যাডিস একদমই খুশি হয়নি। সে মোটেও চাচ্ছে না অ্যালেক্সের বাড়ি যাওয়া হোক। পরের দৃশ্যে দেখা যায় মার্কাস নিজের বন্ধুর সঙ্গে বাড়িতে আছে। এটা পরের দিনের কথা বলছি। তখন হঠাৎ গ্ল্যাডিস তাদের বাড়িতে এসে পড়ে। তবে বেপরোয়া অতিথির মতো সে ঘরে ঢুকে পড়ে বিনা পারমিশনে।
মার্কাস তো একদমই খুশি হয়নি এই কাজে। এটা তো ভদ্রতার কোনো কারণই হতে পারে না। তার কথা বলার পরে গ্ল্যাডিস একটি বাটি চায় পানি পান করবে বলে। তার নাকি বড় পাত্রে পানি খাওয়ার বদ অভ্যাস আছে। কিন্তু দেখা যায় একটি অদ্ভুত দৃশ্য। গ্ল্যাডিস তার ব্যাগ থেকে একটি অদ্ভুত ধরনের কাঠের ডাল বের করে, যা দেখতে এক ধরনের গাছের ডালপালা মনে হয়। এতে অনেক কাঁটা লেগে আছে। এই ডালের এক পাশে মার্কাসের অফিসের একটা ছোট প্লাগের কাপড় বাঁধা ছিল, যা গ্ল্যাডিস সম্ভবত সেদিন স্কুল থেকে চুরি করে এনেছিল মার্কাসের অফিস থেকে। তবে গ্ল্যাডিস হঠাৎ ওই কাঁটাগুলো দিয়ে নিজের হাত কেটে ফেললে। তারপর সে রক্ত দিয়ে ডালটাকে ঘষতে থাকে। অবাক হয়ে দেখছে মার্কাসরা গ্ল্যাডিস করে কি। কিন্তু মার্কাসরা তাকে থামানোর আগেই গ্ল্যাডিস একটি ছোট ঘন্টা বাজায়, আর সঙ্গে সঙ্গে মার্কাসের নিয়ন্ত্রণ পেয়ে যায় সে। বোঝা যাচ্ছে মার্কাসের উপর মন্ত্র চালনা করা হলো। মার্কাস পজেস্ট হয়। গ্ল্যাডিস এখানে তো ভয়ঙ্কর কালো জাদু প্রয়োগ করেছিল। তবে হ্যাঁ, এখন গ্ল্যাডিসের পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছিল মার্কাস। গ্ল্যাডিস মার্কাসের বন্ধুর চুল কাটতে শুরু করে। চুলগুলো ডালের উপর রাখে এবং ডাল ভেঙে ফেলে। এই ডালটি ভাঙার সঙ্গে সঙ্গে মন্ত্রচালিত মার্কাস নিজের বন্ধুর উপর আক্রমণ করে দেয়। আক্রমণ এতটাই ভয়ঙ্কর ছিল যে মার্কাসের বন্ধুকে নিষ্ঠুরভাবে মেরে ফেলা হয় এবং মার্কাসও গুরুতরভাবে আহত হয়। এখানে মার্কাস তার মাথা দিয়ে তার বন্ধুকে পিটিয়ে মেরে ফেলেছিল। মূলত গ্ল্যাডিস যে কোনো ব্যক্তিকে মন্ত্র চালনা করতে পারে ব্ল্যাক ম্যাজিক দিয়ে, এবং সেই ব্যক্তিকে ব্যবহার করে অন্য কাউকে লক্ষ্যবস্তু করতে পারে, যেমন গাইডেড মিসাইল বা টার্গেটেড অস্ত্র। এখানে সেমনটাই করেছিল গ্ল্যাডিস। তার মানে বোঝা যাচ্ছে এই গ্ল্যাডিস মোটেও কোনো সাধারণ মানুষ নয়। এই অবস্থায় গ্ল্যাডিস মার্কাসকে পজেস্ট করে ছেড়ে দেয়। এখানে জাস্টিনের চুল ব্যবহার করা হয়। জাস্টিনের উপর আক্রমণের জন্য পাঠিয়ে দেওয়া হলো মার্কাসকে। আচ্ছা, মনে আছে কি আপনার, কিছুদিন আগে এক রাতে দেখা গিয়েছিল যে অ্যালেক্সের মা জাস্টিনের চুল কেটে নিয়েছিল। এই ঘটনাও প্রমাণ করে যে গ্ল্যাডিস অ্যালেক্সের বাবা মাকেও পজেস্ট করে ফেলেছে, তার ব্ল্যাক ম্যাজিক বা মন্ত্র চালনার মধ্যে রেখেছিল। এইভাবেই মন্ত্রচালিত মার্কাস দুই হাত শক্ত করে বশীভূত হয়ে অদ্ভুতভাবে দৌড়ে যাচ্ছে। সে যাচ্ছে পেট্রোল পাম্পের দিকে, এবং সেখানে সে জাস্টিনের উপর হামলাও চালিয়েছিল, যেটা আমরা আগেই দেখেছি। সেই সময় জাস্টিনের সঙ্গে আর্চারও ছিল এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়। আর্চার মার্কাসকে থামানোর চেষ্টা করছিল এবং জাস্টিন কোনোভাবে গাড়ি চালিয়ে পালাতে সক্ষম হয়েছিল। মার্কাস একদম অদ্ভুত ভঙ্গিতে দৌড়ে যাচ্ছিল জাস্টিনের গাড়ির পেছনে। আর্চার ছিল তাদের পেছনে। তবে হঠাৎ একটা গাড়ি মার্কাসকে ধাক্কা দেয়। মার্কাসের মাথা ফেটে যায় এবং সে রাস্তার উপরই মারা যায়। খুবই বিভৎসভাবে তার মৃত্যু হয়েছিল। নিজের চোখে অদ্ভুত ঘটনা দেখে আর্চার তো নিশ্চিত হয়ে যায় জাস্টিন বাচ্চাদের হারানোর পেছনে একদমই দোষী নয়, বরং সে নিজে এই ঘটনায় একজন ভুক্তভোগী এবং আসল রহস্য উন্মোচন করতে চাচ্ছে। তাই তারা দুজনে মিলে গভীর অনুসন্ধান করতে শুরু করে কোথায় হারিয়ে গেছে বাচ্চারা এবং তার পেছনে কী রহস্য রয়েছে। এখানে আর্চার গ্রাফ জাস্টিনকে তার ম্যাপ দেখিয়ে বলে, ম্যাপের ওই জায়গায় যে দুটি লাইন মিলেছে সেখানে হয়তো শিশুরা আছে, কারণ তারা একই দিকে দৌড়ে গেছে সকলে। তবে জাস্টিন এই ম্যাপটা দেখে সঙ্গে সঙ্গে বলে ওই ইন্টারসেকশনের ঘরটায় আসলে অ্যালেক্সের বাড়ি। এইভাবেই তারা দুজনে অ্যালেক্সের বাড়ির সামনে গিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। তারা তো নিরলসভাবে নজরদারি করতে শুরু করেছিল। এরপর গল্প বদলে অ্যালেক্সের দৃষ্টিকোণ থেকে দেখানো শুরু হয় আসলে অ্যালেক্সের সাথে কি হয়েছিল। এবার আমরা সেটাই জানব। অর্থাৎ শুরু থেকে দেখানো হবে যখন বাচ্চারা হারায়নি। দেখা যায় অ্যালেক্স তার মা বাবার সঙ্গেই থাকে, একমাত্র ছেলে। প্রতিদিন স্কুলে যায় এবং স্কুলে একটু বুলিংয়ের শিকারও হয়, মানে তাকে র্যাগিংও করে। একদিন অ্যালেক্সের বাবা তাকে জানায় তার মায়ের বড় বোন গ্ল্যাডিস তাদের বাড়িতে আসবে। তবে অ্যালেক্সের মায়ের আপন বোন না, দূর সম্পর্কে কোনো একটি বোন হয়, আর সেই সম্পর্কে গ্ল্যাডিস তো অ্যালেক্সের খালা হয়। অ্যালেক্সের বাবা জানায় গ্ল্যাডিস খুবই অসুস্থ এবং তার থাকার জন্য কোনো জায়গা নেই, এর জন্যই আমাদের বাড়িতে আসবে। এইভাবেই সেদিন রাতে অ্যালেক্স দেখেছিল তার মায়ের আত্মীয় গ্ল্যাডিস বাড়িতে এসে গেছে। সে খুবই বয়স্ক এবং প্রায় মারা যাওয়ার মতো অবস্থায় ছিল। তবে সে সঙ্গে একটি অদ্ভুত গাছের ডাল নিয়ে এসেছে, যেটা অ্যালেক্স ভালোভাবে লক্ষ্য করেছিল। পরের দিন সকালে অ্যালেক্স তো স্কুলে চলে গিয়েছিল প্রতিদিনের মতোই, কিন্তু স্কুল ছুটির পরে তার বাবা আজ তাকে নিতে আসেননি। অ্যালেক্স ভাবে হয়তো তার বাবা কাজে আটকে গেছে। অ্যালেক্স একাই হেঁটে হেঁটে বাড়ি ফিরে যাবে, কিন্তু বাড়িতে এসে অ্যালেক্স দেখে তার বাবা মা ডাইনিং টেবিলে বসে আছে, একদমই বশীভূত বা হিপনোটাইজ অবস্থায় বসে আছে যেন। তারা রোবটের মতো অ্যালেক্সের সঙ্গে কথা বলছে। এটা থেকে অ্যালেক্স বুঝতে পারে না যে কি হলো তাদের সাথে। তারা দুজন কেন একসঙ্গে অসুস্থ হয়ে পড়লে এভাবে। তবে সামনে গ্ল্যাডিস দাঁড়িয়ে আছে। তাকে তো গতকালের চেয়ে অনেক বেশি তরুণ এবং সুস্থ দেখাচ্ছিল। তার ভেতর বেশ অদ্ভুত পরিবর্তন লক্ষণীয়। এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে অ্যালেক্সের মা বাবা এখন গ্ল্যাডিসের নিয়ন্ত্রণে আছে। এখানে গ্ল্যাডিস অ্যালেক্সকে হুঁশিয়ারি করে জানায় অ্যালেক্স যদি এই কথা কাউকে বলে তাহলে তার বাবা মা কাউকে বাঁচতে দিবেন না, মেরে ফেলা হবে। গ্ল্যাডিসের হাতে ছিল সেই কাটাময় ডালটা বের করে এবং নিজের রক্ত দিয়ে এই রিচুয়াল আবারও শুরু করে দেয়। এই রিচুয়ালের প্রভাব গিয়ে পড়েছিল অ্যালেক্সের মা বাবার উপর।
তারা নিজেদের উপর কাঁটা চামচ দিয়ে আঘাত করতে শুরু করেছিল। অ্যালেক্স তাদের থামানোর চেষ্টা করে কিন্তু থামে না। এভাবে গ্ল্যাডিসের ডালটাকে ভেঙে পানিতে ফেলে দেয়। তখন তারা থেমে যায়। এখানে গ্ল্যাডিস আসলে অ্যালেক্সকে ভয় দেখাচ্ছিল, ব্ল্যাকমেল করছিল। বোঝাতে চেয়েছিল যদি অ্যালেক্স এই কথা কারো কাছে বলে তাহলে গ্ল্যাডিস মুহূর্তেই অ্যালেক্সের মা বাবাকে শেষ করে দিতে পারবে। এভাবেই দিন যেতে থাকে। অ্যালেক্স মাঝে মধ্যেই গ্ল্যাডিসকে বাড়িতে রিচুয়াল করতে দেখে। গ্ল্যাডিস যে ডালটা নিয়ে এসেছিল এই ডালটা দিয়েই সে অন্যদের নিয়ন্ত্রণ করতে পারত। নিয়ন্ত্রণ করার জন্য গ্ল্যাডিসের প্রয়োজন ছিল ভিকটিমের ব্যক্তিগত কিছু জিনিস, যেমন চুল বা অন্য কোনো ব্যক্তিগত সামগ্রী। এই রিচুয়ালের মাধ্যমে গ্ল্যাডিস তাদের শক্তি শোষণ করত, অর্থাৎ ভিকটিমের জীবন থেকে শক্তি শোষণ করত, তাদের রূপ যৌবন সব কিছু, যাতে সে নিজেকে তরুণ বা সুস্থ রাখতে পারে। ব্ল্যাক ম্যাজিকের কোনো একটি প্রক্রিয়ায় গ্ল্যাডিস এটা করতে পারত। এভাবে দিন কাটতে থাকে। অ্যালেক্স চুপচাপ স্কুলে যেত, ফিরে আসতো, বাজার থেকে খাবার কিনে আনতো এবং তার মা বাবাকে খাবার খাওয়াতো প্রতিদিন। কারণ তার মা বাবা ডাইনিং টেবিল থেকে একদমই নড়াচড়া করতে পারতো না, এখানে বসে থাকতো সব সময়। তাদের বাঁচিয়ে রাখার জন্যই তো অ্যালেক্স খাবার খাওয়াতো তাদের। তবে অদ্ভুত একটি ব্যাপার হলো সময়ের সাথে গ্ল্যাডিস যেন কেমন যেন তরুণ হয়ে উঠেছিল, যুবতী ভাব। কিন্তু এর বেশ কিছুদিন পরে হঠাৎ গ্ল্যাডিস আবারও চরমভাবে অসুস্থ হয়ে পড়েছিল। তার মাথার চুল ঝরে গেছে, মুখের দাঁতগুলো খসে পড়ে যাচ্ছে, একদমই বিচ্ছিরি ভাব। তখন গ্ল্যাডিস অ্যালেক্সকে জানায় যদি অ্যালেক্স তার ক্লাসের সব বাচ্চাদের ব্যক্তিগত কোনো জিনিস এনে দেয়, মানে 17 জন বাচ্চাদের ব্যক্তিগত কোনো জিনিস যদি এনে দেয়, তাহলে গ্ল্যাডিস অ্যালেক্সের মা বাবাকে ঠিক করে দিবে এবং গ্ল্যাডিস এখান থেকে চলে যাবে চিরদিনের জন্য। খুবই লোভনীয় কথা। অ্যালেক্স এখানে চিন্তা করেছিল যদি গ্ল্যাডিস এখান থেকে চলে যায় এবং তার মা বাবাকে সুস্থ করে দেয় তাহলেই তো হলো। এখানে অ্যালেক্স তো রাজি হয়ে গিয়েছিল এই প্রস্তাবে। সে যে কোনো উপায়ে তার মা বাবাকে ফিরে পেতে চায়। এভাবে পরের দিন স্কুলে অ্যালেক্স তার ক্লাসের প্রতিটি বাচ্চাদের ব্যবহার করা স্টিকারগুলো চুরি করে নেয়, যেগুলো তাদের ব্যাগে বইয়ে লাগানো ছিল। আর এইভাবে গ্ল্যাডিস এই স্টিকারের সাহায্যে রিচুয়াল শুরু করে দেয় রাতে। আর এইভাবে রিচুয়ালটি শেষ হয়েছিল রাত 2:17। এরপর গ্ল্যাডিস একটি ঘন্টি বাজায়। ঘন্টি বাজাতেই 17 জন বাচ্চা নিজের বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে গিয়েছিল। আর তারা একজোরে দৌড়ে চলে এসেছিল অ্যালেক্সের বাড়িতে এবং বেসমেন্টে গিয়ে দাঁড়িয়ে থাকে অদ্ভুত পাথরের ন্যায়। তাহলে এইভাবে 17 জন বাচ্চা গায়েব হয়ে গিয়েছিল। রহস্যটা রিভিল হলো। তবে এখানে শেষ নয়। বাচ্চাগুলো হারিয়ে যাওয়ার পর তো স্কুল কর্তৃপক্ষ সহ পুরো দেশে তো হইচই লেগে গিয়েছিল। একদম বেশ কিছু প্রেস কনফারেন্স হয়, যেখানে অ্যালেক্সের সঙ্গে কিন্তু গ্ল্যাডিসই ছিল খালা পরিচয় দিয়ে। অ্যালেক্স তো সব কিছুই জানতো, কিন্তু ভয় পেয়ে সে তো মুখ খুলতে পারছিল না। মুখ খুললেই তো গ্ল্যাডিস তার মা বাবাকে মেরেও ফেলতে পারে। তবে এখানেই তো বসে আছে আসল দোষী, এই গ্ল্যাডিস। পুলিশ কিন্তু অ্যালেক্সের বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল, যেহেতু অ্যালেক্সই ছিল একমাত্র ছাত্র যে হারায়নি এবং তার ক্লাসের বাকি 17 জন বন্ধু হারিয়ে গিয়েছিল। এই কারণে অ্যালেক্সের বাড়িটা তল্লাশি করা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তা পুলিশও যখন অ্যালেক্সের বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল, কিন্তু গ্ল্যাডিস তখন পুরো বাড়িটা পরিষ্কার করে ফেলে এবং 17 জন বাচ্চাদের জঙ্গলে পাঠিয়ে দিত বশ করে। তারা চলে যেত বশীভূত হয়ে। আর তল্লাশির পরে বাচ্চারা আবারও বেসমেন্টে এসে দাঁড়াতো, মানে চলে আসতো ওখান থেকে। এই গ্ল্যাডিস কতটা চতুর মাস্টার মাইন্ডে তা চিন্তা করা যায়। যদিও লক্ষ্য করার বিষয়, গ্ল্যাডিসের কথা মতো অ্যালেক্স কাজ করেছিল, অর্থাৎ 17 জন বাচ্চাদের ব্যক্তিগত জিনিসগুলো এনে দিয়েছিল গ্ল্যাডিসকে। কিন্তু গ্ল্যাডিস তার কথা রাখেনি। সে না অ্যালেক্সকে ছেড়ে দিয়েছে, না তার মা বাবাকে ঠিক করে দিয়েছে, না এখান থেকে সে চলে গেছে। প্রকৃতপক্ষে সে অ্যালেক্সকে একটা চাকরের মতো ব্যবহার করত। তাছাড়া পল যখন এই বাড়িতে ঢুকেছিল, সে কিন্তু গ্ল্যাডিসের রিচুয়ালের শিকার হয়েছিল এবং পল বশীভূত হয়ে জেমসকে ঘরের ভেতরে টেনে নিয়ে গিয়েছিল গাড়ি থেকে। আর এই পুরো ভয়ঙ্কর প্রক্রিয়াটাই ছিল গ্ল্যাডিসের ব্ল্যাক ম্যাজিকের ফসল। অর্থাৎ তারা যখন সে রাতে বাড়ির ভেতরে গিয়েছিল, তখন গ্ল্যাডিস তাদের উপর জাদুর রিচুয়াল করে তাদেরকে বশীভূত করে ফেলেছিল। এখন এই পল এবং জেমস তারাও কিন্তু অ্যালেক্সের বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছে। গ্ল্যাডিস বাড়ির ভেতরের লবণ ছিটিয়ে বর্ডার বানিয়ে রেখেছে, মেঝেতে লাইন করে। এই লবণের লাইন অ্যালেক্সকে পার করতে নিষেধ করা হয়। তাই এখানে সব দিক থেকে যে সময়সীমা বা ঘটনা চলছে তা কিন্তু সব মিলে গেছে, মানে সময় মতো সব ঘটনার ধারাবাহিকতা। এখন আমরা দেখতে পাই অ্যালেক্সের বাড়ির বাইরে আর্চার আর জাস্টিন দাঁড়িয়ে আছে। চিন মানে বর্তমানে চলে আসে। কিন্তু এখানে একটা চতুর মাস্টার মাইন্ড দেখা যায়। গ্ল্যাডিস তার যে কোনো উপায়ে আর্চার এবং জাস্টিনকে ঘরের ভেতরে ডাকবে। আর এইভাবে পল গ্ল্যাডিসের জাদুর বশীভূত হয়ে বাড়ির বাইরে থেকে সে আঙ্গুল দিয়ে জাস্টিনকে ভেতরে ডেকেছিল। যেহেতু পল ছিল জাস্টিনের পরিচিত, আর জাস্টিন তো অবশ্যই যাবে পলের ডাকে। সিন বর্তমানে এবার জাস্টিন আর আর্চার বাড়ির ভেতরে ঢুকে। তারা যখন লবণের লাইন ক্রস করে, তখন বশীভূত পল আর জেমস তাদের উপর হামলা চালিয়ে দেয়। তারা জম্বির মতো জাস্টিন এবং আর্চারের উপর আক্রমণ করে দিয়েছিল। আর্চার এদের সাথে লড়াই করছিল, যতই মারো তারা উঠে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত জাস্টিন পলের মাথায় গুলি করে শেষ করে দেয়। যেহেতু পল ছিল পুলিশ, তার কাছেই ছিল এই বন্দুকটি,
জাস্টিন এটা নিয়েই তো গুলি করে দিয়েছিল। এখানে জেমস ক্ষিপ্র মেজাজে আর্চারের উপর হামলা চালিয়েছিল। আর্চারকে তো মেরেই ফেলেছিল প্রায়। তা জাস্টিন জেমসকে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য থেকে বোঝা যায় তাদের উপর জাদুটোনার প্রভাব ছিল। তাদের মাথায় গুলি করা ব্যতীত তারা মারা যেত না। এবার আর্চার তো বাড়ির বেসমেন্টে ঢুকে যায়। সে 17 জন বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখে। তারা দাঁড়িয়ে আছে অবশ হয়ে। এখানে আর্চার তার ছেলে ম্যাথিউকে খুঁজতে থাকে, কিন্তু এই বাচ্চাদের ভিতরে লুকিয়ে ছিল গ্ল্যাডিস। গ্ল্যাডিস তো আর্চারের মাথা থেকে আচমকাই কিছুটা চুল কেটে নিয়েছিল, কিন্তু এই গ্ল্যাডিস এতটাই ক্ষিপ্র ছিল সে মুহূর্তের ভিতরে ব্ল্যাক ম্যাজিক করে দেয় বা জাদুটোনা করে দেয়। সেজন্য আর্চারকে নিয়ন্ত্রণ করে ফেলেছিল। দেখে যাই আর্চার জাস্টিনের উপর হামলা করতে বাধ্য হয়। এখানে আর্চার কিন্তু পুরোপুরি বশীভূত ছিল। অন্যদিকে অ্যালেক্স তার ঘরে ছিল। ঘরের মেঝেতে ছিটিয়ে রাখা লবণের রেখা সে তো পার করেছিল। তবে গ্ল্যাডিসে নিয়ন্ত্রিত তার মা বাবা অ্যালেক্সকে মারার জন্য অস্থির হয়ে পড়েছে। এখানে অ্যালেক্স কোনো মতে পালাতে শুরু করে। সে তো দৌড়ে গ্ল্যাডিসের সে রুমে পৌঁছায় যেখানে গ্ল্যাডিস বিভিন্ন জাদুকর্ম বা রিচুয়াল করত। এখানে অ্যালেক্স গ্ল্যাডিসের লতা থেকে একটি ডাল ভেঙে নেয়। এখানে তো গ্ল্যাডিসের মাথার ঝরে যাওয়া চুল ছিল। অ্যালেক্স গ্ল্যাডিসের ঝরে যাওয়া মাথার চুল বাঁধে এই ডালের সাথে। নিজের হাত কেটে রক্ত দেওয়া হয়, তারপর ডালটা ভেঙে ফেলা হয়। অর্থাৎ অ্যালেক্স গ্ল্যাডিসের সে জাদুর পদ্ধতি বুঝে ফেলেছিল এবং একই পদ্ধতিতে গ্ল্যাডিসকে পাল্টা আক্রমণ করে দেয়। কিন্তু এখানে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে যেটা আমরা কখনোই ভাবিনি। দেখা যায় অ্যালেক্সের এই প্রক্রিয়ার কারণে যে 17 জন বাচ্চা এতক্ষণ বশীভূত হয়েছিল, মানে গ্ল্যাডিসের জাদুর প্রভাবিত হয়েছিল, তারা তো এখন গ্ল্যাডিসের উপরই ক্ষিপ্ত হয়ে যায়। তাকে হত্যা করার জন্য তারা করতে শুরু করে। গ্ল্যাডিস তো এখন বুঝে ফেলেছে এই বাচ্চাগুলো এখন তাকেই মেরে ফেলবে। দেখা যায় পুরো শহর জুড়ে দৌড়াতে শুরু করে দেয় গ্ল্যাডিস। তার পেছনে ছিল সেই 17 জন বাচ্চা। শহরের সবাই দৃশ্য দেখে। অনেকের বাসা বাড়ির ভিতর দিয়ে ছুটে পালাচ্ছিল তারা। মৃত্যু ভয়ে গ্ল্যাডিস মরিয়া হয়ে ছুটে পালানোর দৃশ্য বেশ ভীতিকরই ছিল। এক পর্যায়ে বাচ্চারা গ্ল্যাডিসকে ধরে ফেলল, তার উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং দেখা যায় গ্ল্যাডিসকে যেন খেতে শুরু করলো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বাচ্চারা গ্ল্যাডিসের দেহ টুকরো টুকরো করে দেয়। তার মুখ টেনে ধরে মাথার ঊর্ধ্বভাগ ছিঁড়ে ফেলা হয়। আর গ্ল্যাডিস মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই সকল বাচ্চাদের উপর থেকে এই মোহ কেটে যায়, এই জাদুর প্রভাব উঠে যায়। নিয়ম অনুসারে আর্চারও নিজের হুঁশে ফিরে এসেছিল। আর্চারের উপর জাদুর প্রভাব খুবই কম ছিল, তাই সে একদমই শারীরিকভাবে সুস্থ আছে। কিন্তু বাকি বাচ্চারা যাদের উপর অনেক সময় জাদুর প্রভাব পড়েছিল দীর্ঘ অনেকটা দিন, তারা একদমই মৃতদেহের মতো হয়ে গিয়েছিল, যেমন ওই 17 জন বাচ্চা আর অ্যালেক্সের মা বাবা। তাই একেবারে শেষে আর্চার তার ছেলে ম্যাথিউকে খুঁজে পায়, যদিও সে কোনো কথা বলার অবস্থায় ছিল না। এরপর মুভির দৃশ্য 2 বছর পর। স্ক্রিনের পেছন থেকে ফিসফিস করে দর্শকদের জানানো হয় এটা কোনো নিছক গল্প নয়, এটি একটি সত্য ঘটনা। অ্যালেক্সের মা বাবা 2 বছর পরও সুস্থ হননি তারা পুরোপুরি। তাদের এখনও খাবার খাইয়ে দিতে হয়। কিন্তু তাদের মতো কিছু সংখ্যক বাচ্চা প্রায় 1 বছরের ভেতরে কথা বলতে পারছিল না। তারা আরও 1 বছর পর, অতঃপর পুরোপুরি 2 বছর পরে সুস্থ হয়ে কথা বলতে শুরু করেছিল। তাহলে বোঝা যায় গ্ল্যাডিস তাদের উপর কতটা প্রভাব বিস্তার করেছিল, কতটা শারীরিক এবং মানসিক টর্চার তাদের করা হয়েছে। এভাবে সিনেমার গল্প শেষ হয়। এটাই ছিল ওয়েপেন্স সিনেমার গল্প, যা সত্যই মনে গভীর ছাপ ফেলে দেওয়ার মতো। তা কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিন কমেন্টে। চ্যানেলটা সাবস্ক্রাইব সহ ভিডিওটা শেয়ার করতে পারেন। এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।